দেখুন, প্রথমেই বলি এই যে ৩২,০০০ চাকরি গেছে, এটা 2016 সিলেকশন প্রসেস যেটা হয়েছিল, সেইখানে ১০,০০০-এর মতন ট্রেনার যাদের ট্রেনিং আছে তারাও চাকরি পেয়েছিল, আর ৩২,০০০-এর মতন আনট্রেন চাকরি পেয়েছিল। জাস্টিস গাঙ্গুলি যখন এই অর্ডার দেয়, উনি প্রথমেই ট্রেনার যারা তাদেরকে আলাদা করে দেয়, যে তাদের চাকরি যাবে না বলে বাকি ৩২,০০০ যারা আনট্রেন তাদের চাকরি বাতিল করে। কিন্তু প্রশ্নটা হলো, ৩২,০০০-এর মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছে যারা যোগ্য। কেন কেন এই ৩২,০০০ ক্যান্সেল হয়েছিল? তাহলে তার উত্তর আগে দিতে হয়। ক্যান্সেল হয়েছিল কারণ দেখা গেছিল যে অনেকে কাট অফ, যেটা পর্ষদই যেই কাট অফ বলেছে সেই কাট অফের কম পেয়ে চাকরি করছে। দেখা গেছে অনেকের অ্যাপটিটিউড টেস্টই হয়নি। এইসব আরো অন্যান্য কারণে ৩২,০০০-এর চাকরি বাতিল হয়েছিল। এবার এর মধ্যে যারা যোগ্য আছে তারা কি করে তাদের বাছাই করা সম্ভব? সম্ভব হলো পর্ষদকে প্রথমেই প্যানেলটাকে পাবলিশ করতে হবে। প্যানেল পাবলিশ করলেই বোঝা যাবে যে কাট অফের চেয়ে কম কারা কারা পেয়েছে, তাদের ইমিডিয়েটলি তাদের চাকরি খারিজ করতে হবে, এবং যারা এই মামলা করেছে, যে যাদের কাট অফের চেয়ে বেশি নম্বর থাকা সত্ত্বেও চাকরি পায়নি, তাদের চাকরি দিতে হবে। এই পদ্ধতি বা এই ডিসিশন যদি পর্ষদ নেয়, তাহলে কিন্তু যারা যোগ্য তাদের চাকরি বেঁচে যাবে। এবার বিষয়টা হলো, পর্ষদ এই ডিসিশন নেবে কি নেবে না, না পর্ষদ আবারও চেষ্টা করবে যারা অযোগ্য তাদের চাকরি বাঁচানো। ৩২,০০০ মামলার শুনানি শুরু হয়ে গেছে, পর্ষদ তাদের আর্গুমেন্ট শুরু করেছে। দেখা যাক পর্ষদ কি ডিসিশন নেয়, কারণ এটা প্রমাণিত, একদম কাগজ দিয়ে ওখানে দেখানো হয়েছে যে এরকম অনেক চাকরি প্রার্থী আছে যাদের নম্বর বেশি, যারা চাকরি করছে তাদের থেকে নম্বর বেশি, এবং ইন্টারভিউয়ের নম্বর ছাড়াই তাদের নম্বর বেশি, তাও তারা আজকে প্রায় ৯ বছর হয়ে গেছে কিন্তু চাকরি পায়নি এই দুর্নীতির জন্য। তাই পর্ষদ কি ডিসিশন নেয় সেটাই দেখার। যদি পর্ষদ এসএসসির মতনও ওই রকমই ডিসিশন নেয় যে তারা যোগ্য অযোগ্য আলাদা করবে না, তাহলে কিন্তু পুরো ৩২,০০০-ই সম্ভাবনা আছে বাতিল হওয়ার। আলটিমেটলি কোর্ট এটা ডিসিশন নেবে যে দুর্নীতি, যে সিঙ্গেল বেঞ্চে বলেছে যে দুর্নীতি হয়েছে, সেটা হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে, তাহলে যদি পর্ষদ সেগ্রিগেট করার চেষ্টা না করে, তাহলে কিন্তু পুরোটাই বাতিল হওয়ার সম্ভাবনা। অলরেডি কিন্তু জাস্টিস গাঙ্গুলি ট্রেনার যারা তাদেরকে আলাদা করে দিয়েছে। এবার বিষয় হলো, নন ট্রেন্ডের মধ্যে যারা যোগ্য, সেই যোগ্যটা বাছাই করতে পারে কিন্তু একমাত্র আমাদের প্রাইমারি বোর্ড, যেটা তারা যদি চায় তারা প্যানেল পাবলিশ করে দিক। কাট অফ অলরেডি তারা ডিক্লেয়ার করেছে যে ধরুন 50-এর মধ্যে একটা ডিস্ট্রিক্টে কাট অফ হচ্ছে 15। প্যানেল পাবলিশ করলেই বোঝা যাবে যে কারা কারা 15-র, কোন ডিস্ট্রিক্টে কারা কারা 15-র কম পেয়েছে, তাদের বাদ দিক, ইমিডিয়েট তাদের বাদ দিক। রিজার্ভেশনের নিয়ম মেনে প্যানেল তৈরি করে যারা পায়নি তাদের দিয়ে দিক, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখা যাবে যা সত্যি যারা যোগ্য তারা কিন্তু বেঁচে যাবে। কিন্তু দেখার বিষয় যে পর্ষদ সেটা করবে কি করবে না। আর সব থেকে বড় বিষয়, দেখুন মামলা ডিভিশন বেঞ্চে এখন শুনানি। এবার ডিভিশন বেঞ্চ মনে করতে পারে যে কোনো দুর্নীতি হয়নি, তাহলে হবে না। কিন্তু যদি মনে করে দুর্নীতি হয়েছে, আর পর্ষদ যদি এই সেগ্রিগেশন না করে, তাহলে কিন্তু পুরো ৩২,০০০-ই বাতিলের পথে যেতে পারে। দেখুন, বিষয়টা হলো যে সিবিআই এই নিয়ে তদন্ত হয়েছে। এই 2016 রিক্রুটমেন্টে এখানে অনেক সিবিআই রিপোর্ট দিয়েছে যে কিভাবে অনেক দুর্নীতি হয়েছে, কি কি ধরনের দুর্নীতি হয়েছে সেটা আমরা দেখেছি। যারা ইন্টারভিউ নিয়েছিল তারাও এসে অনেকেই বলেছে যে কোনো অ্যাপটিটিউড টেস্ট বা কোনো ইন্টারভিউ হয়নি। এবার বিষয়টা হলো, পর্ষদের উচিত ছিল, আমার মনে হয় পর্ষদের উচিত ছিল এই দুর্নীতিটাকে হয়েছে এটা স্বীকার করে যারা যোগ্য তাদের আলাদা করে, যারা অযোগ্য, যারা কাট অফের কম নম্বর পেয়েছে তাদের চাকরি বাতিল করে দেওয়া। কিন্তু পর্ষদ সেটা করেনি, তারা ডিভিশন বেঞ্চে লড়াই করছে। সেই ডিভিশন বেঞ্চে দুপক্ষেরই লড়াই হচ্ছে, তারা কাগজ দেখাবে। কাগজ যদি আলটিমেটলি প্রমাণ হয় যে দুর্নীতি হয়েছে, তখন যদি সেগ্রিগেট না হয় তখন পুরোটাই যাবে। এবার বিষয়টা হলো, তাহলে পর্ষদ কেন যোগ্যদের তালিকা দিচ্ছে না? তার একটাই কারণ হতে পারে যে তারা চাইছে যারা অযোগ্য তাদের চাকরিটা বাঁচাতে। এসএসসির ক্ষেত্রেও আমরা দেখেছিলাম 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডিতে কি হয়েছিল, তাদের এখন কি পরিণতি। পর্ষদও সেটা চাইছে যে যেভাবেই হোক অযোগ্যদের চাকরি বাঁচানো, এবং এখানে কোনো রাজনৈতিক সন্ধি আছে কিনা সেটা পর্ষদই বলতে পারবে। যখন হয়, তাকে সে পরীক্ষা দিয়ে নম্বর পায়,
তার সবাই ইন্টারভিউ দিয়ে এবং যত ভ্যাকেন্সি তার নিরিখে একটা কাট অফ ঠিক করা হয় যে 42,000টা ভ্যাকেন্সি আছে, তার নিরিখে এই হচ্ছে কাট অফ ক্যাটাগরি ওয়াইজ। ধরুন এসসির একটা কাট অফ, ওবিসির কাট অফ, সেরকম আনরিজার্ভের কাট অফ, এসটির কাট অফ। দেখতে হবে ওই কাট অফ যেটা তার ওপরে কারা কারা নম্বর পেয়েছে আর কাট অফের নিচে কারা কারা নম্বর পেয়েছে। এই মামলায় দেখানো হয়েছে কাট অফের নিচে অনেকে যারা নম্বর পেয়েছে তারা চাকরি করছে, কিন্তু তারা চাকরি করার যোগ্যতা নেই। এদিকে কাট অফের ওপরে অনেকে নম্বর পেয়ে বাইরে বসে আছে, চাকরি পায়নি। এটাই হয়েছে দুর্নীতি। যে আরো দুর্নীতির কি কি প্রকার আপনাকে আমি বলছি, যে এটা হলো ভারতবর্ষের আইন হলো, যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, ধরুন সে এসসি ক্যান্ডিডেট, এসসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, এসসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে দেখা গেছে সেই যে নম্বর পেয়েছে তার নম্বর আনরিজার্ভ ক্যাটাগরির চেয়ে বেশি, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি এসসি থেকে আনরিজার্ভে চলে যায়, যাতে করে অন্য যারা এসসি আছে তারা ওই এসসিতে ঢুকতে পারে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে সেই রিজার্ভেশনের নিয়ম মানেনি। আরো কি দেখা গেছে, যে সিবিআই রিপোর্টে প্রমাণিত হয়ে গেছে যে টেটে সে সাদা খাতা জমা দিয়েছে, সে টেটে পাশ করিয়ে দিয়েছে, সে চাকরি করছে, তার নম্বর আবার কাট অফের চেয়েও কম, তারা চাকরিতে ঢুকে গেছে। কিন্তু এরকম অনেকে আছে যে এখনো অব্দি ইন্টারভিউ এর মার্কস বাদ দিয়েও এরকম অনেকে আছে যাদের নম্বর বেশি, তারা চাকরি পায়নি, আর অনেকে চাকরি করছে তারা ইন্টারভিউ যোগ করেও নম্বর কম। তাহলে যাদের নম্বর বেশি তারা এখনো কেন বাইরে আছে? তাদের তো চাকরি পাওয়ার কথা, তারা চাকরিটা পায়নি কেন? তার মানে এটা দুর্নীতি হয়েছে বলে তারা চাকরিটা পায়নি, স্বচ্ছতা সহকারে পরীক্ষা হয়নি বলে তারা চাকরিটা পায়নি। এই ধরনের দুর্নীতি কোর্টের সামনে প্রমাণ হয়ে গেছে সিঙ্গেল বেঞ্চে, তার এগেনস্টে অ্যাপিল করেছে। আমার বিশ্বাস ডিভিশন বেঞ্চও যখন এখনো তো বলা শুরু করেনি রিট পিটিশনের, আর পর্ষদ বলছে, আমি